ভাবি, তোমার বয়স বেশি হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট। আমি একটু করলে আর পারবো না। ভাবি, তোমার ভিতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব? আমার নাম রোহান এবং আমার বয়স ২২ বছর। আমার বাড়িতে আগে মোট ৪ জন ছিলাম। আমি, আমার বাবা, মা এবং আমার বড় ভাই। আমাদের জীবন শান্ত এবং ভারসাম্যপূর্ণ ছিল। কিন্তু যখন ভাবি আমাদের বাড়িতে এলেন, আমাদের ছোট্ট দুনিয়ায় আরও একজন সদস্য যোগ হয়ে গেল এবং এখন আমরা ৫ জন হয়ে গেছি। আমার ভাবি অত্যন্ত সুন্দরী ছিলেন। তার গোড়ানা ত্বক এবং কালো চুল তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিত। যখন তিনি হাসতেন, মনে হতো তার হাসিতেই পরিবেশ আনন্দময় হয়ে উঠেছে। তার হাসি এত মোহনীয় ছিল যে সামনের মানুষটি তার দিকে আকৃষ্ট হয়ে যেত। সময়ের সাথে সাথে আমার এবং ভাবির মধ্যে একটি আলাদা বন্ধন তৈরি হয়ে গেল। আমি তার সাথে অনেক মজা করতাম এবং তিনি কখনো এমন অনুভব হতে দেননি যে আমি তার চেয়ে ছোট বা কোনো আনুষ্ঠানিকতা আছে। তিনি আমার ভাবি ছিলেন, তাই তার সাথে মজা করা এবং তাকে টিটকারি দেওয়া আমার অধিকার বলে মনে হতো। মজার বিষয় হলো, তিনিও এসব বিষয়কে অনেক ভালোবাসা এবং মজার ছলে নিতেন। অনেক সময় তিনি আমাকে এমন কিছু করতে বলতেন যা আমি কখনো ভাবতেও পারতাম না। তার কথা মেনে কিছু আলাদা করতে মজাও লাগত। মনে হতো তিনি যদি কোনো বাজারে থাকতেন, সবার নজর তার দিকে থাকত। তার যত্ন নেওয়ার ভঙ্গিও ছিল খুব বিশেষ। তিনি আমার ছোটোখাটো কাজের খেয়াল রাখতেন এবং আমার পছন্দ জিজ্ঞাসা করতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না। বাকি সবাই বাড়ির কাজে ব্যস্ত ছিল এবং ভাবি মেঝে পরিষ্কার করছিলেন। আমি গোসল করে বাথরুম থেকে বেরিয়ে এসে আমার ঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার পা পিছলে গেল। আমি দ্রুত মেঝেতে পড়ে গেলাম। পড়ার সময় একটু জোরের শব্দ হলো এবং ভাবি তৎক্ষণাৎ আমার দিকে দৌড়ে এলেন। ভাবি আমাকে তুলতে চেষ্টা করলেন, কিন্তু সম্ভবত মেঝে ভিজে ছিল, তাই তারও পা পিছলে গেল এবং তিনি সরাসরি আমার উপর পড়ে গেলেন। এখন আমরা দুজনেই মেঝেতে ছিলাম এবং তার চোখ সরাসরি আমার চোখের মধ্যে আটকে গেল। মনে হলো যেন সময় থেমে গেছে। আমরা দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম। প্রায় ২ মিনিট আমরা এই অবস্থায় ছিলাম। তারপর হঠাৎ দুজনেই একে অপরকে সাহায্য করে উঠে দাঁড়ালাম। আমি ধীরে ধীরে আমার ঘরের দিকে চলে গেলাম। ঘরে বসে আমি ভাবলাম সেই মুহূর্তের অভিজ্ঞতা কত অস্বাভাবিক এবং অদ্ভুত ছিল। কিছুক্ষণ পরে ভাবি আমার ঘরে এলেন। তার মুখে একটু লজ্জা ছিল, কিন্তু তবুও তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, রোহান, তোমার কোথাও আঘাত লাগেনি তো? আমি তার দিকে তাকিয়ে হেসে উত্তর দিলাম, না ভাবি, আমার কিছু হয়নি, কিন্তু আপনার তো আঘাত লাগেনি? ভাবি এক মুহূর্ত থেমে বললেন, বেশি কিছু না, কিন্তু কোমরে একটু টান লেগেছে। তার হাতে বাম ছিল এবং তিনি বারবার এটি ঘোরাচ্ছিলেন, যেন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিলেন। আমি তৎক্ষণাৎ বললাম, ভাবি, বামটা আমাকে দিন, আমি লাগিয়ে দিই। খুঁটি শুনে ভাবি একটু লজ্জা পেলেন। তিনি হেসে বললেন, না, আমি নিজেই লাগিয়ে নেব, তোমাকে কষ্ট দেওয়ার দরকার নেই। আমরা দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমি তার চোখের দিকে তাকালাম এবং মনে হলো যেন তার চোখ আমাকে কিছু বলতে চাইছে। কিছুক্ষণ এমনই কেটে গেল। তারপর হঠাৎ ভাবি নিজেকে সামলে নিলেন। তিনি তার লজ্জা লুকিয়ে বললেন, তুই বাইরে এসে খাবার খেয়ে নে, আমি তোকে খাবার দিয়ে দেব। আমি চুপ করে তার কথা শুনলাম এবং মাথা নেড়ে সম্মতি জানালাম। কিন্তু আমার মনে অনেক প্রশ্ন উঠছিল। আমি বুঝতে পারছিলাম যে তিনি ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিলেন। সম্ভবত তিনি তার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। ভাই বাড়িতে না থাকলে ভাবির কোনো জিনিসের প্রয়োজন হলে আমি সেটি এনে দিতাম। একদিন ভাবি আমার কাছে এসে বললেন, রোহান, আমাকে বাজার থেকে কিছু জিনিস কিনে আনতে হবে। তার কণ্ঠে একটু লজ্জা এবং হাসি ছিল। আমি তৎক্ষণাৎ উত্তর দিলাম, ভাবি, আপনি আমাকে বলুন, আমি জিনিস কিনে এনে দেব, আপনাকে কষ্ট করতে হবে না। ভাবি আমার দিকে তাকালেন এবং হালকা করে হেসে বললেন, না রোহান, জিনিসটা আমাকে নিজেই গিয়ে কিনতে হবে। তার কথায় এবং মুখের ভাবভঙ্গিতে কিছু বিশেষ ছিল। মনে হচ্ছিল যেন তিনি কিছু লুকিয়ে রাখছেন বা সরাসরি বলতে পারছেন না। কিছুক্ষণ চুপ থেকে তিনি লজ্জা পেয়ে বললেন, তুই আমাকে বাইকে করে নিয়ে চল খুবর। এই কথা শুনে আমি একটু অবাক হলাম,
কিন্তু তৎক্ষণাৎ সম্মতি জানালাম। আমি বাইক বের করলাম এবং ভাবিকে বসতে বললাম। তিনি পেছনে বসতেই আমি কিছুক্ষণের জন্য আমার হৃদস্পন্দন অনুভব করছিলাম। তার স্পর্শ আমার পিঠে হালকা করে লাগল এবং এটি আমার জন্য একদম নতুন অনুভূতি ছিল। আমরা বাজারে পৌঁছলাম এবং একটি বড় দোকানের সামনে দাঁড়ালাম। যখন তার শপিং শেষ হলো, আমরা জিনিসগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাইকে বসার পর ভাবি একবার হালকা করে বললেন, থ্যাংক ইউ রোহান, আজ তোর সাথ না থাকলে আমাকে এগুলো একাই করতে হতো। কি পথে আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার বারবার নজর যাচ্ছিল তাদের স্পর্শের দিকে। বাড়ি পৌঁছে আমি জিনিসপত্র ভিতরে রেখে দিলাম এবং ভাবি আমাকে জল এনে দিলেন। তিনি হেসে বললেন, আজ তোমার একটা বড় কাজ করিয়ে নিলাম। ধীরে ধীরে কয়েকদিন কেটে গেল। একদিন ভাবির কাছে ভাইজের ফোন এলো। ভাই জানিয়েছিলেন যে তার ফিরতে আরও কয়েকদিন লাগবে। এই কথা শুনে ভাবির মন আরও ভারী হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে ভাবির কারো সাহায্যের প্রয়োজন। মনে মনে ভাবছিলাম, আমি কি তার সাহায্য হতে পারি? শেষ পর্যন্ত আমি এখন বড় হয়ে গেছি এবং দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু তবুও যখন আমি ভাবিকে সান্ত্বনা দেবার কথা ভাবলাম, তখন আমার মনে ভয় এবং দ্বিধা ছিল। আমি চিন্তা করছিলাম যে ভাবি আমার কথার কি অর্থ নেবেন এবং আমার সম্পর্কে কি ভাববেন। রাতের সময় ছিল প্রায় 11টা। আমরা সবাই খেয়ে ফেলেছি। মা বাবা তাদের নিজ নিজ ঘরে ঘুমোতে চলে গেছেন। বাড়িতে এখন শুধু আমি আর ভাবি জেগে আছি। ভাবি খেতে বসেছিলেন। আমি দেখলাম তিনি কিছুটা বিষণ্ণ এবং অস্থির দেখাচ্ছেন। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, ভাবি কি হয়েছে? আপনি কিছুটা অস্বস্তিতে দেখাচ্ছেন। খুব মৃদু কণ্ঠে বললেন, কিছু বিশেষ নয়, শুধু একটু টেনশন। আমি তার কথার উপর জোর দিয়ে জিজ্ঞাসা করলাম, কি কথা ভাবি, বলুন তো? ভাবি আমার দিকে তাকালেন, যেন কিছু বলতে চাইছেন, কিন্তু শুধু এতটুকু বললেন, এখন নয়, যখন মা বাবা ঘুমিয়ে পড়বেন তখন তুমি ছাদে চলে আসবে। আমার তোমার সাথে একটা জরুরি কথা আছে। যখন ভাবি আমাকে ছাদে ডাকলেন, তখন আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। এই ভাবনা যে ভাবি আমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছেন আমাকে কিছুটা উত্তেজিত এবং কৌতূহলী করে তুলছিল। রাত 11টা বাজে। আমি দেখলাম মা এবং বাবা গভীর ঘুমে আছেন। তারপর আমি চুপচাপ ছাদে চলে এলাম। সেখানে পৌঁছে দেখলাম ভাবি আগে থেকেই সেখানে বসে আছেন। আমি তার কাছে গিয়ে বললাম, ভাবি, আপনি এতক্ষণ এখানে বসে আছেন, কি কথা? ভাবি শান্ত স্বরে বললেন, বসো রোহান, আমার তোমার সাথে কিছু কথা আছে। ও, আমি তার পাশে বসে জিজ্ঞাসা করলাম, ভাবি কি হয়েছে? আপনি আমাকে এখানে কেন ডাকলেন? ভাবি একটি গভীর শ্বাস নিয়ে বললেন, রোহন, সকালে তোমার ভাইয়ের সাথে কথা হয়েছিল। সে বলেছে যে তার ফিরতে আরও কয়েকদিন লাগবে গো। আমি বোঝানোর চেষ্টা করলাম, ভাবি, সম্ভবত তার কাজে এখনও সময় লাগছে, তাই সে এখন আসতে পারছে না। গিয়ে ভাবি আমার কথা কেটে বললেন, এসব আমি বুঝি, কিন্তু কি? সে আমার কোনো পরোয়া করে না। সে কি বুঝতে পারছে না যে আমি এখানে একাকী অনুভব করছি? আমি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম, ভাবি, তা নয়, ভাই আপনাকে অনেক ভালোবাসে, শুধু শুধু সে তার কাজে ব্যস্ত। ভাবি দুঃখিত হয়ে বললেন, যদি সে সত্যি আমার পরোয়া করত, তাহলে কি সে এখনও আসতো না? তুমি কি বুঝতে পারছ না রোহন, আমি এখানে একাকী কিভাবে সময় কাটাচ্ছি? আমি কিছুটা বিভ্রান্ত ছিলাম এবং তার কথার সঠিক অর্থ বুঝতে চেষ্টা করছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, আপনি কি বলতে চাইছেন? আমি আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না। আগে ভাবি কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বললেন, রোহন, এর অর্থ ঠিক তাই যা তুমি ভাবছ। গীতার এই কথা আমাকে আরও বিভ্রান্ত করে দিল। আমি বুঝতে পারছিলাম না যে তার শব্দগুলোর অর্থ কি। যখন ভাবি আমার সাথে কথা বলছিলেন, তিনি আমার খুব কাছাকাছি এসে বসলেন। তারপর তিনি হেসে জিজ্ঞাসা করলেন, রোহন, আমাকে একটা কথা বল, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি মাথা মেরে উত্তর দিলাম, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই ভাবি গো।
ভাবি হেসে বললেন, কি বলছ তুই? যখন আমি তোমার বয়সের ছিলাম তখন আমার ৩-৪টে বয়ফ্রেন্ড ছিল। তার এই কথা শুনে আমি চমকে গেলাম। ভাবি আমার অবাক হওয়া দেখে তাড়াতাড়ি বললেন, ওরে মজা করছি, এত সিরিয়াস হয়ে গেলে কেন? আমি কিছুটা স্বস্তি নিয়ে বললাম, ভাবি, আপনি এমন কথা বলছেন এটা আমাকে ধাক্কা দিয়েছে। ভাবি হেসে বললেন, ৩-৪টে শুধু নামই ছিল, আসলে প্রেম তো আমি শুধু একজনের সাথেই করেছিলাম গো। আমি কিছুটা হেসে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি তার সাথে বিয়ে করলেন না কেন? ভাবির মুখে একটু বিষণ্ণতা দেখা দিল।